আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আর একটা ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম আজকের আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমাদের এখানে এখন শুরু হয়ে গেছে সামার। আমি যতবারই এই জায়গা থেকে আমার ব্লগগুলো স্টার্ট করেছি, আগে আপনারা আমার ব্লগ যদি দেখে থাকেন তারা জানবেন এখানে সবসময় আপনারা দেখেছেন হচ্ছে স্নোফল হচ্ছে, কিন্তু আজকে একদমই ঝকমকে রোদ। তো বাইরে রোদ দেখা গেলেও যতই সামার আসুক না কেন, তারপরেও কিন্তু অনেক শীত আছে এখনও। জ্যাকেট, সোয়েটার যেটাই হোক না কেন সবই পরা লাগে। তো যাই হোক, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি বাসায় হচ্ছে তেহারি রান্না করব। তো তেহারির পুরাটা রেসিপি শেয়ার করব। অন্যান্য সময় দেখা গেছে যে আমি তেহারি রান্না করি, ঝটপট করে দেখাই দিই আর কি। তবে আজকে একদম ডিটেল দেখাবো তেহারির মশলা থেকে শুরু করে কি কি লাগে সব কিছু। আর এটা হচ্ছে পুরান ঢাকার একদম অথেন্টিক যে রেসিপি, সেটাই আমি ফলো করে করতেছি। তো তেহারিতে কিন্তু একদমই কম মশলা লাগে, আমরা সবাই জানি। তো মাত্র 4টা মশলা লাগে। এই দেখেন, দারচিনি, এলাচ, জায়ফল আর জয়ত্রী, এই 4টাই হলো মূল মশলা যেটা তেহারি রান্না করতে গেলে লাগে। তো আমি এই 4টা মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যতটুকু মশলা নিয়েছি এটা দিয়ে মিনিমাম 2বার রান্না করা যাবে। তো আমি এখানটায় মশলাটা নিয়ে ডিরেক্ট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকে আছে একটু হালকা করে টেলে নেয়, কিন্তু আসলে তেহারি মশলা বা বিরিয়ানি মশলা না টেলে নিয়ে এইভাবে কাঁচা অবস্থায় ব্লেন্ড করলে এটার ফ্লেভার আরও অনেক বেশি থাকে। এটা আমাদেরকে একটা বাবুর্চি শেয়ার করছিল। আমাদের পারিবারিক যে একটা বাবুর্চি আছে, উনি আমাদেরকে এই টিপস দিয়েছিল যে টালার দরকার নাই, আমরা না টেলেই করি, বরং টাললে বরঞ্চ একটু গন্ধটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এটা হচ্ছে মশলাটা ডিরেক্ট একটু ব্লেন্ড করে নিলাম, মানে গুঁড়া করে নিলাম। এখন তেহারি মশলা তো তৈরি হয়ে গেল, এখন ঝটপট করে তেহারিটা উঠিয়ে দিব। আর তেহারি রান্না যে এত সহজ, বাসায় যদি তেহারি রান্না করা হয় সেদিন দেখা যায় যে কোনো ঝামেলাই থাকে না। বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু কষ্ট আছে, কিন্তু বিরিয়ানি থেকে তেহারি রান্না করা বেশি সহজ। তো যাই হোক, এখানে আমি হচ্ছে দেখেন চিনি গুঁড়া যে পোলাও চাল সেটা কিনে নিয়ে এসেছি। এটা বাংলাদেশি দোকানে থেকে নিয়ে এসেছি। আর এই চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে কিন্তু তেহারিটা করতে হয়। আপনারা যদি দেশের বাইরে থেকে তৈরি করেন, অনেকে আছে চিনি গুঁড়া পোলাও চালটা পান না, বা অনেকে আছে একটু প্রাইস বেশি হওয়ার জন্যও কিনতে চায় না। তো তারা হচ্ছে বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে কিন্তু একটু মজা লাগবে না, তেহারির জন্য চিনি গুঁড়া চালটাই লাগবে। তো এখানে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস। তেহারি রান্নার জন্য মাংসের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে হাড় চর্বি সহ যে মাংসটা সেটা থাকতে হবে। শুধুমাত্র সলিড মাংস হলেই হবে না, হাড়ও থাকতে হবে, চর্বিও থাকতে হবে, মাংসও থাকতে হবে, সব কিছু মিলায় যে মাংসটা সেটাই। আর এই ধরনের মাংস দিয়ে রান্না করলেই তেহারিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো যাই হোক, আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, এখানে নিয়ে নিয়েছি খাঁটি সরিষার তেল। আর খাঁটি সরিষার তেল কিনা আমি জানিও না, আসলে এটা বাংলাদেশি দোকান থেকেই নিয়ে আসা কিনে। তো বাংলাদেশি তেল। তো সরিষার তেল দিয়ে তেহারিটা হবে। আমরা তো সবাই জানি তেহারি মানেই মানে সরিষার তেলের তেহারি, এবং কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। তো আমি সরিষা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর আমি তেলটা একবারে দিয়েছি, কারণ তেহারিতে মানে মাংসের যে তেলটা সেটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না করা হবে, এই জন্য একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি। তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর সরিষার তেল তো অনেক বেশি, এই যে দেখেন ফেনা ফেনা হয়। তো এরকম ফেনা উঠলে কিন্তু বোঝা যায় না যে পেঁয়াজের হচ্ছে কালারটা কেমন হচ্ছে। তো এখানেও খেয়াল রাখতে হবে, তেহারির পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ব্রাউন কালার বা লাল কালার যেন না হয়ে যায়, তাহলে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম লাল কালারের মাংস হয়ে যাবে। কারণ তেহারি যেহেতু একটু সাদাটে টাইপের হয়, আর মানে কালারটা একটু হালকা হয়, এই জন্য হচ্ছে পেঁয়াজটা লাল করা যাবে না, হালকা 2-1বার নাড়াচাড়া দিয়েই মাংসটা দিয়ে দিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। মশলা এত বেশি কম মানে লাগে না, খুবই কম মশলা লাগে, মানে বিরিয়ানির অপোজিট। বিরিয়ানিতে তো একটু মশলা বেশি লাগে, আর তেহারিতে মানে মশলা টশলা একটু কম লাগে, এই জন্যই তেহারিটা বেশ লাইট হয় এবং খেতেও আমার কাছে অনেক মজা লাগে। আর রান্না করা তো একদমই সহজ, আপনারা আজকের রেসিপি ফলো করে যদি রান্না করেন তো একদম মানে পুরান ঢাকার যে অথেন্টিক রেসিপি সেটাই পাবেন। তো আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা। তো আদা বাটাটা আমার কেন যে রেকর্ড হয়নি আমি জানি না। তো মানে আদা বাটা দেওয়ার পর আমি ব্লেন্ডার একটু পানি দিয়ে ওইটাও একটু দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটাও দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি স্বাদ মতন লবণ।
তো দেখতেই পাচ্ছেন কি কি মশলা দিয়েছে, আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতন লবণ। আমি এখানে কোনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কিছুই ইউজ করিনি, কোনো মশলাই দেওয়া লাগবে না, জাস্ট আদা বাটা, রসুন বাটা আর আমি যে তেহারি যে স্পেশাল মশলাটা করলাম মাত্র 4টা মশলা দিয়ে, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী, এই 4টা মশলা দিলেই হয়ে যাবে। তো ওই মশলাটা তো গুঁড়া করে রাখা আছে, ওইটাও আমি অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। আমরা সবাই কম বেশি জানি তেহারিতে কিন্তু রান্না করতে হয় কাঁচামরিচ দিয়ে, আর কাঁচামরিচের মশলাতেই মানে কাঁচামরিচের ঝালেই হচ্ছে তেহারিটার ঝাল হবে, কোনো প্রকার লাল মরিচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা লাল কালার চলে আসবে। মানে তেহারি হবে একদম হালকা মানে সাদা কালার, আর এভাবে করে রান্না করলেই তেহারির আসল স্বাদ চলে আসে। তো আমি কাঁচামরিচ দিয়েছি বেশ খানিকটা, আমি পরবর্তীতে আবার চেক করে দেখবো, যদি ঝাল কম পাই তাহলে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি উঠছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা গুঁড়া করে রাখলাম তেহারির মশলা, সেই মশলাটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে মনে হচ্ছে 1.5 চা চামচ, কিন্তু আসলে সব মিলা এখানে 1 টেবিল চামচ মশলা ছিল। তো এই 1 টেবিল চামচ মশলা দিলেই হবে, এর থেকে বেশি আর দিতে হবে না। তো এখন এই মশলাটা দিয়ে দিয়েছে, এখন এইটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব। এখানে আর কোনো কিছুই দিতে হবে না, যা মশলা দেওয়ার ছিল আমি সবই দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমাদের মশলা দিতে হলো আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে যে তেহারি যে মশলা করে রেখেছি এটা, আর কোনো মশলাই না, আর সেই সাথে ঝালের জন্য কাঁচামরিচ। তো এখানে আর কোনো মশলা বা আর কোনো কিছু মানে দেওয়ার কিছু নাই। আমি এখানে টক দইও মিক্সড করেছি, যার জন্য বেশ খানিকটা পানি উঠেছে, তো টক দইও স্কিপ হয়ে গেছে, টক দই আর আদা বাটা স্কিপ হয়ে গেছে, আমি খুবই সরি। তো যাই হোক, এখন সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে এখন হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন সুন্দরভাবে মানে যে পানিটা উঠছে আমার আর পানি অ্যাড করে কষাতে হবে না, এই পানিতেই সুন্দর করে কষানো হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখেন পাশ দিয়ে আমি কিন্তু অনেকগুলো রসুন হচ্ছে ছাড়িয়ে নিয়েছি, এখানে হচ্ছে রসুন হচ্ছে ব্লেন্ড করা হবে। তো আসলে রসুন বাটা বাসায় হচ্ছে যা আছে আমার হচ্ছে রান্নার কাজে লাগবে এখন যে রান্নাগুলো হচ্ছে। আর এই রসুনটা আমি ছাড়িয়েছি হচ্ছে সামনে তো ঈদ চলে আসছে, কোরবানির ঈদ, রোজার ঈদের ব্লগ আমার কাছে আছে, কিন্তু আসলে আমি এডিট করিও নি, আর এতদিন যেহেতু গ্যাপ হয়ে গেছে আমি আর মানে কি হিসাবে এখন আর রোজার ঈদের ব্লগ দেবো, এই কারণে আমি আর রোজার ঈদের ব্লগটা শেয়ার করলাম না। তো যাই হোক, এখন হচ্ছে আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিচ্ছি আর কি। তো রসুনটা বাটা হবে মানে ব্লেন্ড করা হবে, ছাড়িয়ে নিয়েছি, আর সেই সাথে পরবর্তীতে আবারও আমার রসুন ব্লেন্ড করতে হবে। তো আমি এখন থেকে অল্প অল্প করে একটু করে রাখতেছি, যখনই ছুটি পাই বা একটু হাতে সময় পাই আমি একটা একটা করে ভারী কাজ যেগুলো সেগুলো একটু করে গুছিয়ে রাখি। আসলে একা একা সব কিছু করতে হয়, এই জন্য একটু সব কিছু ম্যানেজ করেই করতে হয় আর কি। তো আমি ঢাকনাটা ঢেকে সুন্দর করে মানে সেদ্ধ করছিলাম, তো আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে ঢেকে রাখার পর এখন দেখেন পানিটা শুকায় গেছে, এবং সেই সাথে দেখছি মাংসও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবং মাংসটা সুন্দরভাবে মানে ভুনা ভুনা হয়ে গেছে। তো মাংসটা আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর এখানকার মাংস জানেন সেদ্ধ হতে একদমও টাইম লাগে না, খুবই কম টাইম লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে আমি এখন হচ্ছে মাংসটা প্রিপেয়ার করে নিচ্ছি। আমার মাংস যেহেতু রান্না করা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর এসছে। তো এখন আমি মাংসটা যেহেতু হয়েই গেছে, আমি সেই সাথে পাশে হচ্ছে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। চালটা মানে পোলাও, বিরিয়ানি বা তেহারি যেটাই রান্না করি না কেন, চালটা প্রায় 10 থেকে 15 মিনিট আগে একটু পানি ঝরিয়ে রেখে দিলে ওটা রান্নাটা খুব সুন্দর হয়। তো আমি মাংসটা এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রান্নার পরে আসলে সাইজটা ঠিক মাংসর কেমন হবে। তো এরকম ছোট ছোট পিস হবে। তো মানে আসলে বিরিয়ানির মাংসর পিস যেমন বড় হয় আমরা এটা সবাই জানি, একটু বড় বড় পিস করে কাটতে হয়, আর হচ্ছে তেহারির মাংসর পিসটা একদমই ছোট ছোট করে কাটতে হয়। তো আমি আপনাদেরকে হচ্ছে মশলার পরিমাণ কতটুকু দিয়েছি সেটা তো বলেছি, কিন্তু আসলে মাংস কতটুকু নিয়েছে এটা বলা হয়নি। আমার এখানে 1 কেজি মাংস, তো পুরোপুরি 1 কেজি মাংস আছে। তো 1 কেজি মাংসতে মশলার পরিমাণ যতটুকু বলেছি বা দেখিয়ে দিয়েছে ঠিক এভাবেই দিতে হবে, যেহেতু তেহারিতে মাংসর মানে তেহারিতে মশলার পরিমাণ মাংসতে খুবই কম দিতে হয়। আসলে বিরিয়ানির পুরাই অপোজিট হচ্ছে তেহারি, বিরিয়ানিতে মশলা বেশি দিতে হয়, তারপরে বিরিয়ানির মাংসর পিস থাকে বড়, আর তেহারিতে মশলার পরিমাণ কম দিতে হয়, আবার হচ্ছে মাংসর পিস কাটতে হয় একদম ছোট ছোট করে। তো যাই হোক, মাংস তো রান্না করা হয়ে গেল, এখন আমি হচ্ছে মাংসগুলা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, মানে চেষ্টা করতেছি তেলগুলা বাদ দিয়ে, তেলগুলা যতটুকু সম্ভব রাখা যায় রেখে, আর হচ্ছে মশলা
কিছুটা পরিমাণ তুলছি আর কিছুটা আমি হচ্ছে এই তেলের সাথেই রেখে দেব। এর ভেতরে আমি চালটা হচ্ছে ভেজে নিব। তো এই যে দেখেন কিছুটা মানে মশলা আছে আর সেই সাথে তেল, আর এই তেল মশলার ভেতরেই আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখন। আর এই চালটা এখন এই তেল আর মশলার সাথে সুন্দর করে ভেজে নিব। আসলে আমি কেন জানি না আমার যে এত তেহারি রান্নাটা ফেভারিট হয়ে গেছে, আমার কাছে বিরিয়ানি রান্না থেকে তেহারি এখন রান্না সব থেকে সহজ এবং মানে কি বলবো কষ্ট কম, এবং খেতেও আমার কাছে অনেক বেশি মজা লাগে যেহেতু একটু লাইট হয় রান্নাটা। তো চালটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 5-6টা এলাচ, আর দিয়েছি দারচিনি কয়েকটা টুকরা, আর সেই সাথে দিয়ে দিয়েছি মানে পোলার জন্য, মানে আগে তো রান্না করেছি মাংসের জন্য যতটুকু পরিমাণ লবণ দেওয়া লাগবে ততটুকু দিয়েছি, আর এখন দিচ্ছি পোলার জন্য যে লবণটা সেটা দিয়ে এখন চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে চালটা ভাজার সময় আমি হচ্ছে আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা। তো দিয়ে এখন এটা সুন্দর করে ভাজবো, এর ভিতরে আর কোনো কিছুই দেওয়ার নেই, চালটা সুন্দর করে ভেজে নিতে হবে এই তেল আর সামান্য মশলার সাথে। তো চালটা ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু মানে 5 থেকে 6 মিনিট ভাজলেই হবে, ভাজতে ভাজতে বোঝা যাবে যে হ্যাঁ চালটা বেশ সুন্দর করে ভাজা হয়েছে। তারপরে আমি এর ভিতরে দুধ এবং পানি দুইটাই অ্যাড করে দিব। আর আগে আমি চালের ভেতরে পানি কতটুকু দিতে হবে আগে একটুও বুঝতাম না, দেখা যেত পানি বেশি হয়ে যেত বা কোনো সময় কম হয়ে যেত। আর এখন আমি মাপ দিয়ে নিই, যতটুকু চাল নিয়েছি ঠিক তার মানে ডাবল পানি দেই, তাহলে দেখা যায় মাপটা একদম সুন্দর হয়। তো আপনারাও এটা ফলো করবেন, যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। দেখা যায় আপনারা যদি 4 পট পানি নেন তাহলে 8 পট পানি দিলেই হচ্ছে সুন্দর পারফেক্ট পোলাও হবে, একদম ঝরঝরা। তো চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি, চালটা ভাজতে ভাজতে আমার হচ্ছে পাশে চুলায় যে পানিটা সেটা আমি গরম করে নিয়েছি। আর অবশ্যই পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন এটাতে গরম পানি দিলে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, কোনো রকম হালকা কোনো গরম পানি হলে হবে না, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। এগুলো হচ্ছে আমার আম্মুর টিপস, আসলে আমি আমার আম্মুর টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আম্মুর কাছ থেকে যা যা শুনে শুনে শিখেছি আসলে ওইগুলাই হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এখন হচ্ছে পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম, এখন দিয়ে দিচ্ছি দুধ। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন বা তেহারি রান্না করেন, পোলাও রান্নার মানে পোলাওর যে মানে ভাতটা যা রান্না করি এর ভেতর কিন্তু অবশ্যই দুধ অ্যাড করতে হবে। অনেকেই আছে দুধ দেয় না, শুধুমাত্র পানি দিয়ে পোলাওটা মানে করে ফেলে, আসলে দুধ না দিলে কিন্তু এই পোলাওটা খেতে একদমই স্বাদ হবে না, মানে ভাতটা মজা লাগবে না, রাইসটা। তো এইটার জন্য আমি সবসময় মানে দুধ দিই, আর আপনারাও হচ্ছে এটা বাসায় ট্রাই করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, পানিটা যখন একদম হাফ হয়ে গিয়েছিল মানে অর্ধেক টেনে গিয়েছিল আর অর্ধেক ছিল, ঠিক এই পর্যায়ে আমি যে মাংসটা তুলে রেখেছিলাম তখন মাংসটা দিয়ে দিলাম। আর এখন মাংসটা দিয়ে সুন্দর করে চালের সাথে মিক্সড করে দিতে হবে। কত ইজি দেখেন, একদমই মানে মানে কি বলবো সহজ এবং ইজি। আর এখানে কিন্তু কোনো প্রকার বেরেস্তাও মানে ইউজ করতে হবে না, কত সহজ রান্না। আর বিরিয়ানিতে তো বেরেস্তা করতে হয়, বেরেস্তা মিক্সড করতে হয়, বেরেস্তাই হচ্ছে আসল। কিন্তু এখানে বিরিয়ানি মানে তেহারিতে কিন্তু কোনো প্রকার বেরেস্তা মিক্সড করা বা লেয়ারে লেয়ারে মাংস দেওয়া এমন কিছুই না, জাস্ট ভাতের ভিতরে এভাবে মাংস মিক্সড করে দিয়ে দমে বসিয়ে রাখলেই হয়ে গেল। তো এত সহজ রান্না আমার কাছে মনে হয়েছে যে কোরবানি যেহেতু চলে আসলো, আমি এই যেহেতু বাসায় আজকে তেহারি রান্না করছি, আর আমার বাসায় সবসময় দেখা যায় কয়েকদিন পরে পরেই হচ্ছে তেহারি বা বিরিয়ানি এই ধরনের রান্না হতেই থাকে, আমরা দুইজনই খুব লাইক করি। আর এই রান্নাগুলো বাসায় করা থাকলে দেখা যায় অনেক ইজি হয়ে যায় বাসায়, মানে কি বলবো ওই এসে মানে মানে জবের থেকে এসে এত এত রান্না করা খুব কঠিন হয়ে যায়। দেখা যায় একদিন তেহারি বা বিরিয়ানি করা থাকলে পরের দিন বা তার পরের দিনও মানে খেতে হয় আর কি, খেলে আর মানে আমার বাসায় আর রান্নার ঝামেলা থাকে না, তো একটু বেশি করেই রান্না করি এই কারণে। তো এখন আমি হচ্ছে মাংসটা মিক্সড করে দিয়ে সুন্দর করে চালগুলো সমান করে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি তো মাংস রান্না করেছিলাম কাঁচামরিচ দিয়ে, তো এখন হচ্ছে পোলার জন্য যে কাঁচামরিচটা সেটা দিয়ে দিলাম। আর তেহারিতে মানে একটু কাঁচামরিচ অ্যাড করলে এটার ফ্লেভার খুব সুন্দর হয় এবং খেতে বেশ ভালো লাগে আর কি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কেওড়া এসেন্স, অবশ্যই কেওড়া এসেন্স অ্যাড করবেন যারা পছন্দ করেন, আর যারা করেন না সেটা ভিন্ন কথা। আমি পোলাও বিরিয়ানি সব কিছুতে কেওড়া এসেন্স ইউজ করি। তো দিয়ে আমি কেওড়া এসেন্স দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, প্রায় 30 মিনিটের মতন দমে বসে রেখেছিলাম।
তো এখন হচ্ছে খাবার দাবারের সময় আমাদের। তো আমি একটু ঢাকনাটা উঁচু করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর একটা পারফেক্ট তেহারি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এরকম ফুল যদি আমার রেসিপিটা ফলো করে করেন তাহলে পুরান ঢাকা যে অথেন্টিক তেহারি এটার স্বাদই পাবেন এবং খেতে অনেক বেশি টেস্টি হবে আমি জানি। আর এই তো এখন হচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করবো তো ভাবলাম কাবাব হচ্ছে বাসায় তো মানে এটা বানায় আমি সবসময় ডিপে রেখে দিই। তো এটা ফ্রিজে ছিল যেহেতু রোজার ঈদে করেছিলাম এখনও আছে। তো ভাবলাম যে এটা হচ্ছে একটু বের করে ফ্রাই করে নেই। তো এখানে হচ্ছে স্বামী কাবাব এটা ফ্রাই করতেছি, এখন খাওয়া দাওয়া করবো। আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।